বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা তো সবাই জানেন যে গতকাল অ্যাপ্রক্সিমেটলি 6টার দিকে খুলনা এবং বরিশাল বিভাগের বরিশাল বিভাগ পুরোটাই বিদ্যুৎ থেকে মানে ওখানে একটা গ্রিড ফেলিয়ার হয়, তো ফলে ওখানে বরিশাল বিভাগ পুরোটাতেই বিদ্যুৎ ছিল না। খুলনা বিভাগের অধিকাংশ বিদ্যুৎ ছিল না। কুষ্টিয়া, ঝিনেদা, ভেড়ামারা সেগুলোর জন্যই ছিল। তো এইটার প্রাথমিকভাবে পিজিসিবি যে এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড যেটা দেখছে সেটা হচ্ছে যে আমিনবাজার গোপালগঞ্জ ডবল লাইনে সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটো তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে। তো এইটা হলে যেটা হয় সেটা হচ্ছে যে, কারণ আপনি জানেন যে ওই যেগুলো বিদ্যুৎ জেনারেশন ইউনিটগুলো এগুলো আলাদা হয়ে যায়, তো এগুলো তখন এটার কি বলে যে বন্ধ হয়ে যায়। কত ভোল্টেজ ছিল বিদ্যুৎটা? কোনটা? 400 কেভি। 400 কেভি। 400 কিলোভোল্ট। আপনি জিজ্ঞেস করবেন প্লিজ, যে কোনো প্রশ্ন আপনাদের মনে আসে সেটা আপনারা জিজ্ঞেস করবেন। তো এটা হলো, তো এর ফলে হলো কি যে বিচ্ছিন্ন হয়ে গেল এবং ওই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো কেন হয়ে গেল? এটা স্যার হলো, স্যার আমি একটু স্যার বলি তাহলে। হয় কি, যখন একটা লাইন শর্ট সার্কিট হয়ে যায় তখন রিলে অপারেট করে ওই সার্কিটটাকে ট্রিপ করে দেয়, মানে বন্ধ আইসোলেট করে দেয় সিস্টেম থেকে। ফলে ওই সিস্টেমের সাথে যে পাওয়ার প্ল্যান্ট গুলো থাকে পাওয়ার ইভাকুয়েট করতে পারে না, ফলে এই পাওয়ার প্ল্যান্ট গুলো তখন ওভারলোডে সব ট্রিপ করে দেয়। আচ্ছা, ওভার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো এরপরে ফলটা কখন হলো, কারেকশন হলো কখন? ফলটা কখন কারেক্ট করলাম? আমরা এটা যে মেটা গোপালগঞ্জ লাইন, তো এটা স্যার আমরা উইদিন হাফ অ্যান আওয়ার আমরা এটাকে চালু করে দিয়েছিলাম, কিন্তু পাওয়ার এখানে একটা জিনিস আমি বলে নিই স্যার, একটু সাপ্লিমেন্ট করি। যে কোনো পার্ট অকার্ড হলে যখন ট্রিপ করে তখন দেখা যায় যে কোনো পার্ট এক্সিস্ট করে, তখন একেবারে ওই লোকেশনে গিয়ে কাজ করতে হয়। আবার যদি ট্রানজিয়েন্ট ফল্ট হয় তাহলে এটা যেমন তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিকভাবে এটা আবার রিলিভ হয়ে গেছে, যার জন্য না সেটা না, তুমি এর ইঞ্জিনিয়ারদের মহাবিপদ। শোনো, তো প্রথম কথা হচ্ছে যে এটা ফল্ট হলো, তো তখন ফল্টের ফলে ওই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো বিচ্ছিন্ন হয়ে গেল, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। তো এরপরে তোমরা ফলটা কখন কালেক্ট করলা? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এটা স্যার আমাদের স্যার সিস্টেম যেহেতু যে আপনি বললাম যে কুষ্টিয়া ভেড়ামারা চালু ছিল, আমাদের তো যেহেতু ভেড়ামারা এসবিডিসিতে চালু ছিল, ওইখান থেকে পাওয়ার 132 কেভি এবং আমাদের যে 230 কেভি ঝিনাইদহ খুলনা সাউথ লাইন আছে, এখান থেকে পাওয়ার যাওয়া শুরু করলো। দ্যাট ইজ 20 to 25 মিনিট এই যাওয়া শুরু করলো খুলনা থেকে, যে ওদিকে স্যার খুলনার বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রেতে অলরেডি লোড যাওয়া শুরু করলো। আর এদিকে স্যার আমাদের যে বাইরের টাইম কিন্তু আমাদের যেটা লাইন ঠিক করছিল ওইটাও কিন্তু চালু হয়ে যায়। আমি ওইটা গোপালগঞ্জ লাইন। না সেটাই তো তোমার তো তুমি আমি ওনারা আমার কথা ভালো বুঝবেন। তো প্রথম হচ্ছে যে এটা ফল্ট হলো, তারপরে ফল্ট হয়ে এটা ওই যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন বন্ধ করে দিল। তখন ওনারা যেটা করলেন, ওই যে ভেড়ামারা থেকে একটা সংযোগ দেওয়ার ছিলই, ওটাকে চালু করলেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এর মধ্যে ওই ফল্টটাও হয়ে গেল, কারেক্টেড হয়ে গেল। সেটা কতক্ষণে লাগলো? মোটামুটি 40 মিনিটের মধ্যেই আমাদের 40 মিনিটের মধ্যে সেটা কাটলো। কিন্তু এখন যেটা সমস্যা হয়ে গেল সেটা হলো, মানে এরপরে কয়টা পাওয়ার প্ল্যান্ট বন্ধ ছিল বলো? এদিকে স্যার 2000 মানে ওদিকে পায়রা চলতেছিল, রামপাল চলতেছিল, পায়রাও বন্ধ হয়ে গেছে। মানে ওই সিস্টেমের আগে পায়রা চলতেছিল, রামপাল চলতেছিল। এটা বন্ধ হয়েছে, এই যে বলা আছে 60টা পাওয়ার প্ল্যান্টে 2277। এটারও দিয়ে দেবো, ফটোকপি দিয়ে, এটাও গ্রুপে দিয়ে দাও। আচ্ছা, আমি বলি যে রামপালের এটা বন্ধ হয়ে গেল 430। তারপরে যে ভোলা নতুন বাংলাদেশ 220, বরিশাল 307 মেগাওয়াট 220, ভোলা 225 113 মেগাওয়াট, পায়রা 600, পটুয়াখালী RNPL 334
ভেড়ামারা HVDC 360, সর্বমোট 2277, এটা বন্ধ হয়ে গেল। তো এখন আপনি এখানে যে জিনিসটা এরপরে তো যে ভেড়ামারা থেকে আসলো তখন এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও বিদ্যুৎ গেল। তো এখন আপনারা এগুলো লক্ষ্য করবেন যে এগুলো বেশিরভাগই কিন্তু হচ্ছে যে, বেশিরভাগ না সবগুলোই তো কয়লা, কয়লা আছে স্যার, এতেও গ্যাস আছে। আচ্ছা, বেশিরভাগই কয়লা, যেমন রামপাল কয়লা, তারপরে বরিশাল এটা কয়লা, তারপরে হচ্ছে ভেড়ামারা এটা কয়লা, সরি না পায়রা এটা কয়লা, হ্যাঁ 4টা কয়লা, বেশিরভাগই কয়লা। আচ্ছা শোনেন, এরপরে হচ্ছে ইয়েরগুলো যে মানে কয়লার বিদ্যুৎ কেন্দ্রগুলো একবার বন্ধ হয়ে গেলে একটু এটা চালু হতে একটু সময় লাগে, বুঝতে পারছেন? কিন্তু অন্যগুলো যেগুলো এগুলো একটু কম সময়ে মানে দ্রুত, কারণ এটাতে ইয়ে করে বিদ্যুৎ উৎপাদন আস্তে আস্তে বাড়তে থাকে। তো এইটা এই জন্য এই কয়লাগুলো আসতেই হচ্ছে। তো এরপরে 7টা থেকেই ওনারা এই বিদ্যুৎ পাওয়া শুরু করতে, এবং কমপ্লিটলি রেস্টোর্ড হয়েছে কখন? কমপ্লিটলি রেস্টোর যেটা, কারণ যেটা আপনি বললেন স্যার যে সময় লাগে পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, 8:30 থেকে স্যার 8:30টার মধ্যে 80% লোক বিদ্যুৎ পাই গেছে। আচ্ছা 8:30 ধরেন, ইভেন আর একটু যদি অ্যালাউন্সও দিয়ে আমরা বলি বাই 9 ওই সব বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল হয়ে গেছে, এবং ওই যে সব গ্রাহক বিদ্যুৎ পেয়েছে আর কি। তা শুরু করতে তো আপনি বললেন 7টায়, সব গ্রাহক বিদ্যুৎ ওই যে 9টার দিকে পেয়ে গেছে, তাই তো? মোটামুটি কারণ রামপাল আর RMPL চালু হতে পারেনি, ওই পায়রাটা একদম সাথে সাথে চালু হয়ে যায়, খুব কুইক রেসপন্স করতে পায়রা। আচ্ছা, তাহলে আর রামপাল আর ইয়েটা কখন চালু হবে? ওরা চালু করতে এখন হয়নি। না আমি স্যার বলি, বরিশাল পাওয়ার রোডে ভোর রাতে হয়েছে 6:40 আর রামপাল চালু হলো এখন থেকে 15 মিনিট আছে। বাট আমরা গ্রিড পাওয়ার দিয়ে সবগুলো পাওয়ার দিয়ে আমরা ডিমান্ড কিন্তু ফুলফিল করছি, ওটার কারণে এখন তো পরিস্থিতি সবগুলোই চলতেছে। রামপাল চালু হয়নি বা না, রামপাল চালু হয়েছে, রামপালও চালু হয়েছে। আচ্ছা হ্যাঁ, রামপালও চালু হয়ে গেছে এই মাত্র মানে 15-20 মিনিট আগে, তাই তো? আচ্ছা, কিন্তু এটা তো ফুল লোডে আসবে না এখন আস্তে আস্তে। আচ্ছা, তো এখন ওখানে কি অবস্থা? এখন ওখানে লোডের সিস্টেম থেকে স্যার যেটা HVDC বন্ধ হয়েছিল এটাও কালকে রাত্রে চালু হয়েছে, রাত্রে 10টা-10:30টার দিকে চালু হয়ে গেছে। প্লাস হচ্ছে আমরা এই দিক থেকেও পাওয়ার ফিট করতে পারি। তো ওখানে মানে বিদ্যুৎ সরবরাহের এখন আর কোনো ক্রাইসিস নাই, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আর এটা তো হচ্ছে একদম খুবই প্রাথমিক। তো এইটাকে আমরা বিষয়টাকে তদন্ত করার জন্য আমরা বুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর আব্দুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে একটা কমিটি করেছি। সেখানে বুয়েটের আরেকজন অধ্যাপক আছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ এহসান, উনি এটার সদস্য। তারপরে হচ্ছে যে ওখানে একটা ওই কি বলে যে কাস্টমারদের কি পরিস্থিতি হয়েছে এবং কে কীভাবে ইয়ে হয়েছে, সেই জন্য আমরা অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্বকে নিয়েছি। তারপরে হচ্ছে যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকদের কি অবস্থা, তাদের কি, সেটার জন্য আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একজন সদস্যকে নিয়েছি। তারপর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি যারা ওখানে ওনাকে করছি। তারপরে হচ্ছে আমরা কে বলে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজনকে নেওয়া হয়েছে, এবং পিজিসিবির একজনকে, এবং এই বিদ্যুৎ বিভাগের একজনকে, 7 সদস্যের, তার মধ্যে 8 সদস্যের, তার মধ্যে একজন ওই যে আমাদের বিদ্যুৎ বিভাগের যে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, তিনি সদস্য। আচ্ছা, এই কমিটির যে কার্যপরিধি হবে গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়, গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ, ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ প্রদান। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে কয়েক করতে পারবে, এবং কমিটি আগামী 7 কর্মদিবসের মধ্যে, কারণ ওনারা হয়তো ফিল্ডে যাবেন, খুলনাতে বরিশালে যাবেন, কমিটি আগামী 7 দিবসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দেয়। স্যার আমার নাম প্রমাণ কাকুর স্যার, আমি আমাদের সঙ্গে কাজ করি। হ্যাঁ বলো। আমরা স্যার জানি যে
দেশের সবচেয়ে ভয়াবহ গ্রিড বিপর্যয় ব্ল্যাক আউট হয়েছিল 2014 সালে, তখনও স্যার একটা কমিটি হয়েছিল, সেই কমিটি স্যার বেশ কিছু সুপারিশ করেছিল। তখন বলেছিল যে আমাদের ন্যাশনাল গ্রিডকে 3টা ভাগে ভাগ করা যায় কিনা, যাতে একসঙ্গে সারা দেশে ট্রিটটা করে। এবং স্যার তখন এই যে আপনি যে বললেন যে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ চালু হওয়া, দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলি অধিকাংশকে FGO মোডে আনার জন্য ছিল, সুপারিশ ছিল। আমরা যতটুকু জানি এগুলি বাস্তবায়ন এখনো কেমন একটা হয় নাই স্যার। আর স্যার এই যে 2টা তার একসঙ্গে লেগে ন্যাশনাল গ্রিড ফেল করা, এটা তো স্যার একটা মানে দেশের জন্য সত্যি খুব ভয়াবহ ব্যাপার, এরকম অনেক হতে পারে। তো স্যার এই ভবিষ্যতে এই সুরক্ষার জন্য আসলে আপনারা কি করবেন? আর আচ্ছা আমি আপনাকে বলি যে প্রথম যেটা আপনার একটা খুব ভালো মন্তব্য করছেন, সেটা হচ্ছে এই কমিটি টার্মস অফ রেফারেন্সের মধ্যে আমরা এটাও ইনক্লুড করব যে আগের যে কমিটি যে সুপারিশ করছে সেটার বাস্তবায়নের অগ্রগতি একই কমিটিতে। হ্যাঁ, তো সুতরাং ওই যে তাহলে এটার মধ্যে আরেকটা জিনিস যোগ হবে যে আগে যেসব সুপারিশ করা হয়েছিল সেগুলো বাস্তবায়ন করা হয়েছে কিনা, করা না হলে কেন হয় না, এটাও ইয়ে করবে। আর একটা কোশ্চেন স্যার আমাদের গ্রিড কিন্তু স্যার এখন যদি আগামী বছর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসে, সেইখানে আচ্ছা আরেকটা ওই যে আমি কথাটা বলি এই যে FGMO নিয়ে স্বয়ংক্রিয়ভাবে যাতে চালু হতে পারে আর নতুন করে বিদ্যুৎ না ওই যে FGMO, হ্যাঁ এটা বলো FGMO। FGMO তো দিয়ে বিদ্যুৎ কেন্দ্র চালু বন্ধ করা যায় না, FGMO দিয়ে সিস্টেমের স্টেবিলিটি রাখা। ওইটাই তো কারণ পর্যায়ক্রমে যতগুলো মেশিন FGMO তে করা যায় আমরা অলরেডি টেস্ট করছি, গত কয়েকদিন আগে আমরা একটা সিস্টেম টেস্ট করছি। এটা খুব শীঘ্রই আমরা হয়তো সবগুলো, কারণ এগুলো নিয়ে আমাদের বিভিন্ন ইউটিলিটির সাথে কথা হচ্ছে, আমরা কিন্তু আপনারা জানেন গত কয়েকদিন আগে 8 ঘন্টার জন্য আমরা একটা মানে 34টা মেশিন দিয়ে আমরা FGMO টেস্ট করছি, যেটা খুব শীঘ্রই হবে। আর যে ফল্টটা অকার্ড হয়েছে এটা আসলে একটা মানে বড় ধরনের ফল্ট হচ্ছে, 400 কেভি লাইন ক্লোজ হয়ে যাওয়া, এক্সটার্নাল ভাবে কোনো একটা গাছের কিছু করতে পারে, ডালপালা করতে পারে, কোনো একটা ঘুড়ি উড়াইতে গেছে কোনো একটা কিছুর কারণে, অনেক এক্সটার্নাল, এটা কিন্তু ইন্টারনাল ফল্ট নয়। এবং এটা হলে আপনি প্রথমে যেটা বলতেছিলেন যে এটা দেখেন, এটা কিন্তু অল ওভার বাংলাদেশে ব্ল্যাক আউট হয়নি, এটা ওই সিস্টেমের কারণে, যে আমাদের যে রিলে কোঅর্ডিনেশনের কারণে, ওই ফল্টের কারণে কিন্তু সেই ওই জোনটাকে শুধু আইসোলেট করছে, গোটা বাংলাদেশের উপর কিন্তু ইম্প্যাক্ট ফেলেনি। অত কাজ কিন্তু কিছু হয়েছে, না হলে দেখতেন গোটা বাংলাদেশ চলে যেত। এটার কিন্তু একটা ওই ইফেক্ট পূর্ববর্তী এর আগে যেগুলো হয়েছে তারই অভিজ্ঞতার আলোকে যে রিলে কোঅর্ডিনেশনের কারণে লোকাল ফল্টার দিয়ে কিন্তু লোকালি এটাকে মানে ইয়ে করে আইসোলেট করে বাকিগুলো কিন্তু সেভ করা। আচ্ছা এরপরে একটা বলছি ভবিষ্যৎ, সেটা হচ্ছে যে এইটা এখন আমরা এটার জন্য কনসার্ন, মানে গ্রেডের স্টেবিলিটি নিয়ে, পার্টিকুলারলি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি ইয়ে হয়, কোনো অসুবিধা হয়, কিংবা আমরা যে রিনিউয়েবল এনার্জি, কারণ সন্ধ্যা হলে তো আর রিনিউয়েবল এনার্জি থেকে বিদ্যুৎ পাওয়া যাবে না, তো এই জন্য আমরা গ্রিডের স্টেবিলিটির জন্য কাজ করতেছি। একটা হচ্ছে যেটা বললেন এই যে FGMO যে এটা আমরা এটা কিন্তু বিদ্যুৎ আগেই এই কি বলে গ্রিডের বিপর্যয় হওয়ার আগে থেকে কিন্তু আমরা এটা নিয়ে কাজ করতেছি। আরেকটা জিনিস আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, তো সেটারও জন্য আমার মনে হয় ফিজিবিলিটি স্টাডি হ্যাজ বিন কমপ্লিটেড, এবং এই যে এখন মনে হয় আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থ সহায়তা এটা আমরা কত 2 ফেজে করতেছি না, 2টা লোকেশনে, দুইটা লোকেশনে কোথায় জানো, একটা ঈশ্বরদী আর একটা বুলতা। তো এগুলো হচ্ছে 120 মেগাওয়াট। তো এইটা কত 30 আর 90, 30 হচ্ছে কোথায় লাগাবে ঈশ্বরদীতে, আর হচ্ছে ভুলতাতে আমরা 90। তো ওই জন্য আমরা গ্রিড স্টেবিলিটি নিয়ে আপনাদের মতো আমরাও কনসার্ন, এবং এই যে স্বল্প সময়ের মধ্যে যেটা করা, এটা কিন্তু আমরা এই যে আজকে যে বেসের যে এই অগ্রগতি হয়েছে, এটা কিন্তু কাজটা আমরা 6 মাস আগে থেকেই এই যে গ্রিড স্টেবিলিটি নিয়ে আমরা কনসার্ন ছিলাম বলেই আমরা ওই FGMO ইয়েটাকে বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, এবং ওইটা যেটা বললাম বেসকে উদ্যোগ নিয়েছি। আপনার দৃষ্টি আকর্ষণ করি স্যার, বলো। স্যার এই যে ব্যাখ্যাটা চেয়ারম্যান মহোদয় দিলেন,
উনি ডিপেন্ড করছেন ওনার দিক থেকে, ঠিক আছে। আমাদের কাছে এটা আসলে খুব একটা, আমরা তো অনেকদিন যাবত না না সেটা বুঝি, খুব একটা গ্রহণযোগ্য না না ঠিক আছে ভালো, না না আমি গ্রহণ করতেও বলতেছি না, কারণ এটা আমাদের তো এই জন্য এই যে কমিটিটা করা হয়েছে কিন্তু এই কারণে, এটা তো বুঝছেন? তো এটা একটা প্রাথমিক গিয়ে, কোন পয়েন্টে হয়েছে এটাকে আইডেন্টিফাই হ্যাঁ হ্যাঁ এটা ওনাদের ধারণা হচ্ছে এটা আমিনবাজার থেকে 60 মাইল এটা রেঞ্জ, আর গোপালগঞ্জ থেকে 20 কিলোমিটার এই রেঞ্জের মধ্যে কোথাও হয়েছে। এক্সাক্ট ইয়েটা ওনারা ইয়ে করতে পারে না। সেখানে কোনো স্যাবোটাজের কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, এইটা কি আপনারা টার্মস এন্ড না এটাও দেখবে, এই তাহলে এটাও লেখো যে এটা কোনো ওই যে টার্মস অফ রেফারেন্সের মধ্যে কোনো নাশকতামূলক কোনো ইয়ে হয়েছে কিনা। যে লোকেশনগুলো আছে সেটাও চিহ্নিত না করার না কোনো- ঠিক আছে, তাহলে এটাও ইয়েতে টার্মস অফ রেফারেন্সে আছে। হ্যাঁ আচ্ছা, ফাইনাল কোশ্চেন হ্যাঁ। এটা হচ্ছে যে আপনি রূপপুর নিয়ে একটা কথা বলেছেন। তো রূপপুর নিয়ে, রূপপুর তো আমাদের যদি একটু আজকের এই সুযোগে, আসলে রূপপুর সবসময় একটা ব্লেম করে যে পিজিসিবি ইজ নট রেডি ফর অপারেশন। না না এটা একদম না আমি এই কথাটা এই পিজিসিবি ইয়ে না, এই কথাটা ঠিক না। পিজিসিবি আজকেও যদি রূপপুর বলে যে আজকেও আমরা চালু করতেছি, আজকেও পিজিসিবি কি বলে যে এটা অফটেক করতে সম্ভব। তবে হ্যাঁ ওই যে পুরা প্রকল্পের কিছু কাজ বাকি আছে, সেটা এই কি মাসে শেষ হবে বললাম, মেতে, এবং এটাও কতটুকু করতে পারবে? কারণ তারাও তো না না 600 না কত যেন প্রথম ইউনিট যেটা সেটা পুরোটাই এখনই করতে পারবে। আর হচ্ছে যে এই যে হ্যাঁ প্রথম মিনিটে 600 মেগাওয়াট এখন যেটা আছে, হ্যাঁ ঠিক আছে, মে মাস পরে পুরাটাই। পিসিবি নিজেই বলছে নদীতে প্রায় মাছ শেষ হয়নি। না 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 এটা আমরা তো বলি। এটা ঠিক না এটা আসলে একটা বলি আমি এটার কথাটা শোনা, না কথাটা শোনা। এখানে হচ্ছে কি যে আমিও প্রথম ওই যে পিজিসিবির এমডিকে খুব ইয়ে ধরছিলাম। তো এরপরে আমি ইয়েদের সঙ্গে রূপপুরের লোকজনের সঙ্গে আলাপ করছি, রূপপুরের যারা আণবিক প্রকল্প করে তাদের সাথে আলাপ করছি। আসলে এখানে হচ্ছে কি ওই একজনেরটা একজনকে পাস করতে হবে। আসলে রূপপুরের ওদের কাজ সম্পূর্ণ হয় না, এবং এই জন্য আমরা ওই যে কয়দিন আগে জেনারেল হাফিজ উনি গেছিলেন এবং এর সঙ্গে উনিও এটা দেখে আসছেন। আর আমি এই মে মাসের 1 তারিখ কিংবা 2 তারিখে আমি নিজে যাব। এই যে একটা বন্ধ আছে না, এই বন্ধের মধ্যে আমি যাব। তাহলে এখানে একটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না, মানে যখন ওখানকার রূপপুরের যিনি এলএক্সি যখন আসেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, উনি তখন বলে গেলেন যে উই আর রেডি, আমরা ইয়ে করার জন্য, প্রোডাকশনে যাওয়ার জন্য প্রস্তুত। তখন পিসিসি বললো যে ওদের নদী শাসনের কাজ শেষ হয়ে গেছে। এখানে একটা ইয়ে হয়ে গেল না। হ্যাঁ আসলে তাই তো, এইটাই এখানে আসলে যেটা বললাম যে পিজিসিবি এখন উইথ ইটস এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচার, এইটা আজকেও যদি ইয়ে হয়, রূপপুর যদি চালু হয়, তাহলে এইটা ইয়ে করতে পারবে। কিন্তু পিজিসিবির কিছুটা কাজ বাকি আছে, সেটা এই মে মাসে শেষ হবে। স্যার আমার নাম রিশান নস্কর, বাংলাদেশে কাজ করি। স্যার এর আগেও এই গ্রিড ফেলার নিয়ে কমিটি গঠন করা ছিল। তাদের যে সুপারিশ ছিল, আমাদের আশুগঞ্জ যে জোনটি রয়েছে সেখানে কিছু লোকবল রয়েছে, একই সঙ্গে খুলনা জোনে রয়েছে। সেইগুলোর কোনো ব্যবস্থাপনা আছে কিনা? আধুনিক গ্রিডায়নের কথা বলা হয়েছে, সেগুলো আপনারা আসলে কোন পরিকল্পনা আগাবেন? এই ব্ল্যাক আউট থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? আর উনি যেটি ব্যাখ্যা দিলেন 2টি তারে, এটি আসলে আপনার প্রথম ছিল। এর আগে আমরা যে লোড ম্যানেজমেন্টের কারণে এই ধরনের ব্ল্যাক আউট হয় না, এটা এই জন্যই আপনি দেখবেন যে আমরা যখন এই কমিটিটা করছি, এটা কিন্তু বিদ্যুতের কাউকে প্রদান করি নাই, আমরা কিন্তু বিদ্যুৎ বিভাগের কাউকে প্রদান করি নাই। এবং আপনি যদি এখানে দেখেন যে এখানে বিদ্যুৎ বিভাগের যেরকম লোক আছে, বিদ্যুৎ বিভাগের বাইরের লোক অনেক, বুঝতে পারছেন? তো ওই জন্য আমরা এমনভাবে করছি যে এটা কেউ যাতে ওই দায় এড়াতে না পারে আর কি। এটা যদি ওই যে যদি ফেলিওর হয়ে থাকে, যারা গ্রিড ম্যানেজমেন্ট করেন তাদের যদি ফেলিওর হয়ে থাকে, সেটা আমরা আইডেন্টিফাই করবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ওই যেটা উনি বললেন যে আসলে কিছুটা অগ্রগতি হয়েছে, একদম যে হয় না তা না, নাহলে তো পুরো দেশে গ্রিড ফেল হতো। এর মানে হচ্ছে যে ওনারা এটাকে একটা আইসোলেট করতে পারছেন, এবং এইটা আরও যাতে কিভাবে ইমপ্রুভ করা যায়, এটা যাতে আরও লিমিট করা যায়। যেমন ধরেন
এই যে এইবার তো হলো দুইটা, যে এটা আইসোলেট করছে, কিন্তু বরিশাল এবং কি বলে যে বরিশাল এবং খুলনা, তো এখন এই যে এইটাকে আরো ফার্দার ইয়ে করা যায় কিনা, আরো এটাকে কম জায়গায় করা, ছোট করা যায় কিনা, সেটা কিন্তু এখন আমরা ইয়ে করব এবং সেটার জন্য আমরা পদক্ষেপ নেব। এলাকায় হচ্ছে লোডশেড হচ্ছে, পল্লী অঞ্চলে বিশেষ করে। তারপর আমি বলেছিলাম আমাদের কাছে তথ্য আসতেছে যে ময়মনসিংহ, হবিগঞ্জ, সিলেট ওইসব অঞ্চলে লোডশেড হচ্ছে এবং বেশ ভালোই হচ্ছে। এটার কারণটা কি? না না, এটা এগেন, আচ্ছা শোনো দাঁড়, এটা 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 আচ্ছা আমি 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 না না শুনেন, আমি না আমি শুনে আমি একটা কথা বলি, এখানে বলি, আমি বলি লোডশেডিংয়ের, আমাদের লোডশেডিং, আপনাকে একটা জিনিস হচ্ছে যে একজন লোক এখান থেকে বললো যে আমার এখানে লোডশেডিং হচ্ছে, তারপরে 6 ঘন্টা ধরে বিদ্যুৎ নাই, এটাতে লোডশেডিং আপনি লোডশেডিংয়ের জন্য আপনি আপনি একটা অবজেক্টিভলি দুইটা জায়গা থেকে এই তথ্যটা পাবেন। একটা তথ্য হচ্ছে এনএলডিসি, এটা একটা তথ্য। আমি কিন্তু আমার নিজেরও কিন্তু যে এনএলডিসি যে লোডশেডিংয়ের যে তথ্য দেয় সেটা সম্পর্কে আমারও কিছু প্রশ্ন আছে। আরেকটা যেটা মোর অথরিটেটিভ যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসগুলোকে জিজ্ঞেস করেন যে তোমরা কত চাইছো আর তোমরা কত পাইছো, এই দুইটাই কিন্তু নাহলে কিন্তু এই যেটা বললাম যে একটা লোক বলল, কে কি উদ্দেশ্যে কে কেন বলে, কারণ আমি অনেক জায়গায় দেখছি যে এগুলো মিথ্যা কথা, অনেক জায়গায় বলছে আমাকে আমি ওখানে যেয়ে দেখছি লোককে আরেক জায়গায় জনকে খোঁজ করছে, না আমাদের তো বিদ্যুৎ যায় না। আমি না, এই জন্যই আপনারা অবজেক্টিভ যদি দুইটা তথ্য এই তথ্য চান, এই দুইটা তথ্যের ইয়েটা হচ্ছে একটা হচ্ছে যে এনএলডিসি ওরা পাবলিশ করে, আরেকটা হচ্ছে যে এটাকে আপনি ডবল চেক করতে পারবেন। আপনি যেমন ডেস্কোকে জিজ্ঞেস করলেন যে আপনি আজকে কত ডিমান্ড ছিল আর আপনি কত পাইছেন, তো তাহলে এইটার যেটা পার্থক্য সেটা লোডশেডিং। তারপরে আপনি আরইবিকে জিজ্ঞেস করেন, তারপরে ইয়েতে যায় কি বলে যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে জিজ্ঞেস করেন, ওদেরকে জিজ্ঞেস করেন, তাহলে আপনি সঠিক এটা পাবেন। আপনি বলছেন যে উৎপাদন, মানে আমি গ্রাহক, আমার কত উৎপাদন হচ্ছে সেটা জানার বিষয় না, বিদ্যুৎ যদি না পায় 1 ঘন্টা যদি না থাকে। আচ্ছা শুনে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস, যেমন এই যে গতকালকে আমার কাছে একজন আসলো যে মহাখালীতে চারবার বিদ্যুৎ গেছে, তো তখন আমি ওই যে মহাখালী ইয়েতে দেখলাম মহাখালীতে কোনো লোডশেডিং করা হয় না। আমি আপনাদেরকে আগেও বলছি লোডশেডিং বিভিন্ন কারণে হতে পারে, আপনার বাড়িতে বিদ্যুৎ বিভিন্ন কারণে নাও থাকতে পারে। একটা কারণ হচ্ছে যে আপনার লোডশেডিংটা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে যে আপনার উৎপাদন নাই, বিদ্যুৎ উৎপাদন নাই, সেই জন্য আপনি চাচ্ছে বেশি, আপনি দিতে পারছেন, এইটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে ওই যে ট্রান্সমিশনে ইয়ে করার জন্য লোডশেড করতে পারে, ওই যে যেটাকে গ্রিডের স্টেবিলিটি মেনটেন করার জন্য তোমরা মাঝে কোনটা না না তুমি তো পরে, তুমি তো আগে কথা আগে যাচ্ছ কেন, এটা হলো একটা, এটা কারণে লোডশেডিং, এটাগুলো লোডশেডিং। আর হচ্ছে বাকিগুলো হচ্ছে বাকি যেগুলো যে ডিস্ট্রিবিউশন ইয়েতে যেটা, সেটা হচ্ছে একটা ফিউজ চলে গেছে, একটা ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছে, ওটা আবার রিপেয়ার করলে আবার এটা চলে না। মহাখালীর ওই স্পেসিফিক কেস আমি দেখলাম যে ওরা ওটা ডেস্কোতে যে ওটা রিপেয়ার করছে আবার খারাপ হয়েছে, আবার রিপেয়ার করছে আবার খারাপ হয়েছে, তো এটা কিন্তু না, এটা হচ্ছে পাওয়ার ইন্টারাকশন। তো এই জন্য সমস্যাগুলো স্যার আমরা প্রথম থেকেই শুনে, মানে সারা জীবন ধরেই শুনছি, যখন এগুলো শুনতে তখন কর্তৃপক্ষ বলে যে আমাদের না এগুলো শুনতে থাকবা, এগুলো শোনো, এই না বাসার কথাটা জবাবটা দিই। আমি বলছি না যে লোডশেডিং হয় না, আমি তো প্রথমেই বলছি যে লোডশেডিং হচ্ছে এবং হবে, সেটা আমি বলছি। কিন্তু প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট অনেক সময় তোমার বাড়িতে কারো বাড়িতে বাড়িতে বিদ্যুৎ না থাকার এটাও একটা কারণ, যে ট্রান্সমিশনটা, এবং এগুলো কিন্তু গ্রীষ্মকালে বেশি হয়, মানে এই ফ্রিকোয়েন্সি এগুলো বেশি হয়। আমি তো অস্বীকার করছি যে লোডশেডিং হচ্ছে না। আচ্ছা এখন হচ্ছে কি এই যে ট্রান্সমিশনের কেন, ট্রান্সমিশনের এই যে এইসব লাইনগুলো ফিউজগুলো এগুলো কেন হয়,
এটা একটু এটা কিন্তু জিজ্ঞেস করা উচিত। এটা কিন্তু সাংবাদিক হিসেবে এইটাই জিজ্ঞেস করতে হবে। কারণ এগুলো হচ্ছে কি ডিমান্ড ফোরকাস্ট করতো স্যার আর প্রোডাকশন না ডিমান্ড ফোরকাস্ট না, এই যে এগুলো হচ্ছে কি এই যে ব্যাপক যে দুর্নীতি হয়েছে এই যে ট্রান্সমিশনে বিভিন্ন যে নিম্নমানের যে পণ্য করছে, এগুলোর কারণেই কিন্তু এগুলো বেশি হচ্ছে। বলো। হ্যাঁ ঠিক আছে, আমরা একটা প্রেস রিলিজ দিয়ে দেবো। বলো। মাঝে মাঝে যেটা হচ্ছে বিভিন্ন স্টেশনে ট্রিপ হচ্ছে এবং এই যে আচ্ছা আরেকটা জানে না যে আসলে কখন না আরেকটা জিনিস, আজকে মেট্রো রেলের জন্য কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে। মেট্রো রেলের কমিটির প্রধান করা হয়েছে, এটা এটা আছে নাকি দেখো তো, আমার পিএসকে ডাকো তো। মেট্রো রেলের জন্য একটা কমিটি করা হয়েছে, সেটার প্রদান করা হয়েছে প্রফেসর শামসুল হক সাহেবকে। তো মেট্রো রেলের যেটা যেটা ওটা একটা ইলেকট্রিক্যাল ছিল, কিন্তু সেই ইলেকট্রিক্যাল আমাদের কোনো এই যে ডিস্ট্রিবিউশন কোম্পানির থেকে ফল্টের জন্য হয় না। আমরা ডিপিডিসিকে সেখানে পাঠাইছি, ডেস্কোকে আমরা সেখানে পাঠাইছি, ওদের এটা ওদের ইন্টারনাল। তো সবচেয়ে যেটা মারাত্মক যেটা অবস্থা, সেটা হচ্ছে যেটা খারাপ সেটা হচ্ছে যে এই জিনিসটা সারতে 5 মিনিট লাগছে, কিন্তু লোক যেতে 1.5 ঘন্টা লাগছে। তো এই জন্য আমরা একটা ব্যবস্থা নিচ্ছি যে আজকে যে মেট্রো রেলের এমডি এখানে ছিল, যে 10 to 15 মিনিটসের মধ্যে রেসপন্স করতে পারতে হবে ম্যাক্সিমাম, সর্বোচ্চ। এবং এই জন্য আমরা প্রত্যেকটা জায়গাকে ভাগ করে এই যে লাইনের এটাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে, এবং সেখান থেকে ইমিডিয়েটলি যাতে, কারণ একটু আপনাদের একটু বুঝতে হবে যে সেটা হচ্ছে যে ওই যে কি বলে যে, কারণ এরা তো মেট্রোতে তখন যাতায়াত করতে পারে, তখন তো বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনাকে তো ওই যে রাস্তা দিয়ে যেতে হবে। তো ওই জন্য আমরা একটা 6টা ইমিডিয়েটলি আজকেই নির্দেশ দেওয়া হচ্ছে যে 6টা করবে, ওরা যাতে ম্যাক্সিমাম 10 to 15 মিনিটের মধ্যে রেসপন্ড করতে পারে। বলো। গ্রীষ্মকাল যখন সামার আর উইন্টারের ভিতরে বিদ্যুতের অনেক চাহিদা বেড়ে যায়, এখন তো গ্রীষ্মকাল শুরু হলো, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসেবে 18,000 মেগাওয়াট এবছর গ্রীষ্মে লাগবে। আপনার কাছে প্রশ্ন হলো যে এর বিপরীতে, এই চাহিদার বিপরীতে কতটা উৎপাদন হবে, এবং এখন যে লোডশেডিং শুরু হয়েছে, গ্রামে হচ্ছে, শহরে কম হচ্ছে, এইটা আপনি কি করবেন? আপনার কাছে কি সুখবর? না শহরে না, আমি বলি প্রথম কথা প্রথম যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে ওই যে শহর গ্রামের মধ্যে হবে না, যে আমি বলছি যে লোডশেডিং এটা সমানভাবে করতে হবে। আমরা এটা পরিষ্কার নির্দেশ দিচ্ছি যে এটা সমানভাবে করতে হবে। এটা হলো 1 নম্বর। আর একটা যেটা দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আমরা কি বলে 16,500 পর্যন্ত, মানে আমরা 16,500 পর্যন্ত আমরা এখন পর্যন্ত উৎপাদন জেনারেশন করছি। তো এখন এরপরে যদি ডিমান্ড তো আরও বাড়বে। আমরা তো বলছি যে ডিপেন্ডিং অন যে ওই যে টেম্পারেচার এর উপরে এটা 18,000 পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, তো 18,000 পর্যন্ত যেতে পারে। তো এখন পর্যন্ত আমরা যেটা চেষ্টা করতেছি যে কারণ আমাদের তো আপনারা জানেন যে বিপিডিবির তো আর্থিকভাবে লোকসানি প্রতিষ্ঠান। তো এই জন্য আমরা এখনও কি বলে যে তেল ভিত্তিক যেসব যারা বিদ্যুৎ কেন্দ্র, সেগুলো কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দমে চালাচ্ছি না। কিন্তু যখন আরও যদি ডিমান্ড বাড়ে, তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরও চালাবো। এবং এই জন্য অনেকে বলছে যে ওই যে বিপিডিবি কি তেল এনে রাখছে কিন্তু তেল নেয় না, তো আমরা তেল নেওয়াটা তখনই করব। তো এখন এই যে গতকালকে আমি এনার্জি রিপোর্টার্স ফোরামের একটা সেমিনারে গেছিলাম, আপনারা ছিলেন ওখানে, কিন্তু বিশেষজ্ঞরা আমাদেরকে বলছে যে কিছু লোডশেডিং দরকার, এই যে মানে করতে হবে। কারণ ওই যেটা বললাম যে বিপিডিবির যে মানে যাতে বিপিডিবির এই যে কি বলে সাবসিডির পরিমাণ যাতে আরও অনেক বেশি বেড়ে না যায়।
তো যাই হোক, আমরা এই লোডশেডিংটাকে আমি যেটা ওই সবাই তো বলছি সেটা হচ্ছে আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর আর এর মধ্যে, এবং এটা আমি আজকে থেকে পার্সোনালি মনিটর করব যে লোডশেডিং আরইবির এলাকাতে কতটা হলো, তারপরে হচ্ছে যে ডেস্কো, ডিপিডিসি এবং আরবান এলাকাতে কতটা হলো, এটা আমি স্পেসিফিক্যালি আমি তো তোমরা আমাকে একটা ব্রেকআপ দিবা যে আরবান রুরাল কত, আরবান এরিয়াতে লোডশেডিং কত হয়েছে আর রুরাল এরিয়াতে লোডশেডিং কত হয়েছে। স্যার আপনার কাছে মোটা দাগে এই মুহূর্তে কি চ্যালেঞ্জ মনে হচ্ছে? বিদ্যুতের চ্যালেঞ্জ হচ্ছে বিদ্যুতের চ্যালেঞ্জ হচ্ছে যে আপনারা তো জানেন চ্যালেঞ্জটা তো আপনারা তো দেখছেন রমজানে আমাদের কেন বিদ্যুৎ ঘাটতি হয় না। ঠিক আছে, টেম্পারেচার একটু কম ছিল, কিন্তু রমজান উপলক্ষে তো আবার ধরেন অনেক তারাবি এইসবের ডিমান্ড অনেক বাড়ছিল, কিন্তু তখন আমরা সেটা করতে সক্ষম হয়েছিলাম কারণ তখন আমরা ইয়ে থেকে 1100-1200 MMCFD গ্যাস পেতাম ইয়ে থেকে, মানে গ্যাস পেট্রো বাংলা থেকে। তো এখন আমরা আবার ওই পেট্রো বাংলারও আর্থিক সঙ্গতির একটা অভাব আছে, তো এখন আমরা বলছি ওদেরকে 1050 মেগাওয়াট 1050 MMCFD গ্যাস দেওয়ার জন্য। তো ওই জন্য যেটা স্ট্র্যাটেজি হিসেবে আইডিয়াল হতো যদি আমরা আরও গ্যাস এলএনজি আনতে পারতাম, কারণ এখন তো ইমিডিয়েটলি তো আর ইয়ে বাড়বে না, গ্যাসের উৎপাদন বাড়বে না, যদিও সামান্য কিছু অ্যাড হচ্ছে 10-15 মেগাওয়াট করে, 10-15 MMCFD করে অ্যাড হচ্ছে বিভিন্ন জায়গায় ইয়েটা করে, কিন্তু এইটা জাস্ট এটা একটা লেভেলে মেনটেন করবে যে যে হারে উৎপাদন কমতেছে সেই হারে এইটা সমান রাখবে। তো ওই জন্যই আমাদের একটা আর্থিক সঙ্গতি, আরেকটা হচ্ছে যে যেটা বললাম যে মানে এই যে জনগণকে একটা সহনীয় পরিস্থিতি, বিদ্যুৎ পরিস্থিতি করা, এটার মধ্যে আমরা চেষ্টা করতেছি যতটা পারি ব্যালেন্স করার জন্য। তো ওই জন্য ওই যে আপনারা যেটা বললেন যদি বিদ্যুতের বিদ্যুৎ চাহিদা বাড়লে আমরা আরও তেল ভিত্তিক জ্বালানি কেন্দ্র চালু করবো। এইটাই তো আপনাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে যেটা বলা, আমি কিন্তু এসি ব্যবহার করি না, বুঝছেন। এসি এই যে কালকে স্থপতি ইনস্টিটিউটের ইয়েতে একটা গেছিলাম, যে কি বলে ওদের একটা থিসিস তো ওখানে ওই যে সবাই হচ্ছে যে ঘর বন্ধ করে আলো করবেন, তারপরে ঘর বন্ধ করে বাইরের বাতাস বন্ধ করে এসি ছাড়বেন, আর আমাদের তো আসলে সেই সামর্থ্য নাই। এই সত্য কথাটা তো আপনাকে কেউ বলে না, যে হারে আমরা এয়ার কন্ডিশনার দিছি সেই হারে তো আমাদের বিদ্যুৎ দেওয়ার সক্ষমতা নাই। আমাদের যদি ইভেন সক্ষমতা থাকে, উৎপাদনের সক্ষমতা থাকে, আমাদের আর্থিক সক্ষমতা তো নাই। জ্বালানির সক্ষমতা না ফুয়েল আমরা বললাম, ফুয়েলের জন্য আমরা অলরেডি আছে। আপনারাই তো কে যেন নিউজ করছেন যে বিপিসি তেল নিয়ে আসছে, কিন্তু কি বলে বিপিডিবি ব্যবহার করতেছে না, তো এগুলো আমরা ব্যবহার করবো। হ্যাঁ, কি বন্ধ হতে কোনটা এটা দিতে পারবো। সক্ষমতার অভাবে বন্ধ নাই, আমরা অ্যাজ পার ডিমান্ড অনুযায়ী চালাচ্ছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, যদি কোথাও কোনো রিমোট এলাকায় অন্য কোনো কারণে হয়, আমাদের ওইরকম উল্লেখযোগ্য পরিমাণ কোনো লোডশেড এখন পর্যন্ত সিস্টেমে হচ্ছে না। এখন অনেক জায়গায় ট্রান্সমিশন সম্পর্কিত কারণে, লোকাল প্রবলেমের কারণে হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা চাহিদা অনুযায়ী জেনারেশন করে যাচ্ছি। আমরা সেই পর্যন্ত না পৌঁছলে বলতে পারতেছি না কোন পর্যায়ে। আচ্ছা, আর আপনাদের কাছে আমি একটা অনুরোধ জানাবো, যে সেটা হচ্ছে যে ওই বলছেন যে এটা ম্যাসিভ লোডশেডিং, আমাকে একটু একটা এলাকার প্রকৃত তথ্য দেন, ওখানে নিজে যে আমাকে একটু বলেন, লোকমুখে শুনে না, লোকমুখে শুনে না। আমি এটা বলি, আমি স্বাধীনতা সংগ্রামের সময় আমি ওই কি বলে যে ওই সিলেটে আমার আব্বা থাকতেন, তো তখন আমরা ওখানে চলে যেতাম। তো এক লোক বলল যে সে কি বলে যে এই যে 25শে মার্চের পুরো দেখছে,
ওদের সব মসজিদ হল গুড়িয়ে দেওয়া হয়েছে, অমুককে সব প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়েছিল। পরে আমাদের এক প্রফেসর ছিলেন, উনি কথা বলতে বলতে দেখা গেল মানে সেই লোকটা 25 মার্চ দূরের কথা, সে কি বলে যে 3রা মার্চ ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসছে। তো আপনি 3রা মার্চে ব্রাহ্মণবাড়িয়াতে এসে আপনি 25 মার্চের প্রত্যক্ষদর্শীর বিবরণ। তো ওই জন্য এটা না, আপনারা একটু নিজেরা জান, আমরা কিন্তু এটা জানতে চাই যে আপনারা বলেন যে কোথাও কোথাও যদি থাকে, যদি এরকমভাবে খুব ইয়েভাবে লোডশেডিং হয়, তা আপনারা এটা প্রকৃত তথ্য দেন, সেখানে আমরা লোক পাঠাবো, দরকার হলে আমি নিজে যাব, আমরা এটা অ্যাড্রেস করব। কিন্তু আমরা চাই না যে দেশের কোনো অঞ্চল পার্টিকুলারলি এইভাবে ডিসক্রিমিনেটেড হোক আর কি। গ্যাসের বিষয়ে একটু জানতে চাই, শিল্প কারখানা যারা মালিক তারাও বলছে স্যার ঠিকমতো গ্যাস পান না, বাসাবাড়ি ওই যে ওইটাই আসলে না, আসলে কথাটা ঠিক, সেটা হচ্ছে যে আমাদের তো কম্বল ছোট, এখন শীতকাল আসলে কম্বল যদি ছোট হয়, আপনি যদি মাথার দিকে টানেন তখন পায়ের দিকে, হ্যাঁ না এখন গরমকাল না, কিন্তু ওই যে ইয়ের অর্থে কম্বল অর্থে কিন্তু আমাদের শীতকালে রয়ে গেছে। কারণ আমাদের ওই যে আর্থিক সামর্থ্য, দেশের উৎপাদন, গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে, তারপরে হচ্ছে আমরা যে বাড়তি এলএনজি আনবো সেটার জন্য আর্থিক সামর্থ্য, আর ওরা তো পানাদাররা টাকাটা দিচ্ছে ওদের বিল দেওয়ার জন্য। তারপরে আমাদের 2টা FSRU আছে, সেখানে আমরা মাত্র 115টা কার্গো আনতে পারি। তা আমরা এগুলো চেষ্টা করতেছি। আপনি তো জানেন এটা একটা স্বল্প মেয়াদী সরকার, প্রধান উপদেষ্টা বলছেন যে হয় ডিসেম্বর মাসে ইলেকশন হবে অথবা জুন মাসে নির্বাচন হবে। তো সুতরাং আমরা এর মধ্যে চেষ্টা করতেছি গ্রাহকদেরকে যতটা সম্ভব স্বস্তি দেওয়ার জন্য। আমরা আজকেও এটা নিয়ে আলোচনা করছি। আমরা এটার জন্য আমরা হচ্ছে গ্যাসের এলএনজি আমদানি বাড়াতে হবে। তো এই এলএনজি আমদানি বাড়ানোর জন্য যে আর্থিক যে যোগান, এখন জ্বালানি বিভাগ বলতেছে বিদ্যুৎ বিভাগকে টাকা দিতে হবে। তো আমি দেখি এটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা হয়তো আরও একটু এলএনজি অন্তত 2টা কার্গো এলএনজি আনতে পারবো, আর যদি আনতে পারি তাহলে এটার পরিস্থিতি উন্নতি হবে। না, ব্রুনাই থেকে আমরা একটা লং টার্ম কন্ট্রাক্ট করছি, তো সেটা তো আলাদা, সেটা তো ইয়ে করবে, কিন্তু বাড়তি আনতে হলে তো আপনার বাড়তি আর্থিক সংস্থান লাগবে। কারণ ব্রুনাইয়ের সঙ্গে চুক্তি হলে তো ব্রুনাই আমাকে তো বিনা পয়সা তো এলএনজি দেবে না। তো ঠিক আছে, থ্যাংক ইউ।